চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH সকাল থেকে রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে দেখেছি কিভাবে ওপার থেকে জামাতিরা এপারে এসে আমার আপনার ভাতের থালায় টান মারছে, কিন্তু শুধুমাত্র আমার আপনার ভাতের থালাতেই টান মারছে না, এ রাজ্যে এসে এ রাজ্যের এদেশের রিসোর্স, এদেশের টাকা পয়সা, এদেশের চাকরি বাকরি প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী জামাতিরা ভাগ বসাচ্ছে। আজ অন্তর্তদন্তে ফাঁস করে দিয়েছি রিপাবলিক বাংলায়, কিন্তু এর ফল কি হচ্ছে? কিশলয়ের অগ্নিবাণে আজ আলোচনা করব। ফল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ রাজ্যের যুব সমাজ। তাদের কাছ থেকে চাকরি চলে যাচ্ছে, ব্যবসার অপরচুনিটি চলে যাচ্ছে, তাদের ভাতের থালায় টান পড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি দিচ্ছেন? ভাত নয়, ভাতা। আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের যুব সম্প্রদায়কে কখনো ভাতা আর কখনো কাশফুলের বালিশ, কখনো চপ মুড়ি আর কখনো ঘুগনি, কখনো পুজোর সময় বেরিয়ে ঘুগনি বিক্রি করা, মুড়ি মাখা বিক্রি করা, আর কখনো মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন? প্রশ্ন করছি আজ, বেসিক প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন, খাওয়া দাওয়ার প্রশ্ন, মাথার ছাদের প্রশ্ন, পরনের কাপড়ের প্রশ্ন। কেন চাকরির জায়গায় বাংলার যুবদের ১,৫০০ টাকার ভাতা দিয়ে খুশি রাখার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাও যখন তারা সেই ভাতা নিতে যাবেন তখন পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ তাদের বেধড়ক মারবে? প্রশ্ন করব আজ। প্রথমেই হাই ভোল্টেজ ডিবেট, তারপর প্রথমেই আজকের প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, শিল্প তাড়িয়ে মসনদে এসে ৬ মাসের মধ্যে বাংলায় শিল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, কিন্তু ১৫ বছর পেরোলেও নতুন কোনো বড় শিল্প এ বাংলায় আসেনি। উল্টে বাংলা ছেড়ে চলে গিয়েছে একের পর এক শিল্পপতি, তালা পড়েছে কারখানার গেটে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ফি বছর জনতার গাঁটের কড়ি খরচা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন। মৌ স্বাক্ষর হলেও বড় শিল্প দেখা যায় না এই বাংলায়। শিল্পের ভাঁড়ে মা ভবানী, কিন্তু শিল্পের দিশা না দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর শুধুমাত্র ভাতার টোপ দিয়ে যাচ্ছেন। তাহলে তারা ১,০০০ টাকা করে আগামী ৫ বছর পাবে। কিন্তু যুব সমাজ আর এই ভাতা ভিক্ষা চায় না, তারা এখন চাকরি চায়, তারা এখন কর্মসংস্থান চায়। আমরা ভাতা চাই না, আমরা ভাতা চাই না, আমরা ছোট চাকরি চাই, আমরা ভাতা চাই না। ভাতা কোনোদিন সংসার চলে নাকি? কি হবে আমাদের? আমরা ভাতা চাই না, আমরা ন্যায্য দামে চাকরি চাই, আমার হকের চাকরি আমি চাই। মমতা দলের সিন্ডিকেট রাজের কারণে বাংলায় আসতে চান না শিল্পপতিরা, তোপ বিরোধীদের। কেন লাইনে দাঁড় করাচ্ছেন? সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্ররূপ, চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে, এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই। বাংলার উন্নতি করার জন্য বা বাংলার প্রতি বছর বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন, তিনি শিল্পপতিদের ডেকে নিয়ে আসেন। তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে? ২১-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার, ২৬-এর আগে যুব সাথী, নিত্য নতুন ভাতা দেখতে পেলেও এই বাংলা বড় কারখানা শিল্প দেখতে পায় না। বাংলার যুব সমাজ কর্মসংস্থান দেখতে পায় না। ঘরের ছেলেমেয়েরা ভিন রাজ্যে, আর বৃদ্ধ বাবা মা ঘরে বা বৃদ্ধাশ্রমে পড়ে থাকবে। এটাই কি বাংলার ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে? রিপাবলিক বাংলা। ভাতা নয়, ভাত চাই।
চাকরি চাই, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে আজ বাংলার রাস্তায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কাদের অধিকার ফেরাচ্ছেন বা কাদের অধিকার দিচ্ছেন? অনুপ্রবেশকারীদের। সকাল থেকে দেখিয়েছি কিভাবে সীমান্ত পার করে, কাঁটা তারবিহীন সীমান্ত পার করে পাশে এসেছে অনুপ্রবেশকারীরা, কিন্তু চাকরি পায়নি বাংলার মানুষ, বাংলার যুব সম্প্রদায়। তারা কি পেয়েছে? ১,৫০০ টাকা ভাতা। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে, আপনি চালিয়ে দেখান, আপনার কোন পরিচিতকে চালিয়ে দেখতে বলুন। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসার চালিয়ে দেখতে বলুন ১,৫০০ টাকায়। বাবা মায়ের ওষুধ কিনতে বলুন ১,৫০০ টাকায়। কোন মানুষ ১,৫০০ টাকায় সংসার চালাতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজ কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি কয়েকটা বক্তব্য শোনাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের যুব সম্প্রদায় কি বলছেন শুনুন। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা ১,৫০০ টাকা করে আগামী 5 বছর পাবে। 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। করেও যদি মানে সেই কম্পিটিশনটা এতই বেশি, অন্তত যাতে পাই। অবশ্যই চাকরিটা তো সবার আগেই চাই, চাকরি পেলে তো আর এইগুলো আমাদের দরকার হয় না। যদি চাকরি হতো তাহলে আরো ভালো হতো, ঠিক আছে, ওটা নিয়ে আশা ছিল। 900 টাকা তো চলে না, আর চাকরিটা তো পেলে তো অবশ্যই খুব ভালো হয়। খুঁজছি কিন্তু পাচ্ছি না, মানে চাকরিটাই চাইছি। 1500 টাকা হলে কি আর হবে। যখন ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিলেন। এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নাম লেখাতে হতো, একটাও চাকরি হয়েছে? ভাওতা, ভাওতা আর ভাওতা। প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ১,৫০০ টাকা ভাতা দেব, রেজিস্ট্রেশন ক্যাম্পে গেলে বেধড়ক পেটাচ্ছে পুলিশ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পে কেউ রেজিস্ট্রেশন করতে গেলে বেধড়ক পেটাচ্ছে। ভাবুন বাংলার চিত্রটা। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। ভাতা ভিক্ষার নয়, এবার বাংলায় যুবদের চাকরি বিদ্রোহ প্রশ্ন করব। একদিকে অনুপ্রবেশকারী আর একদিকে বাংলার যুব সম্প্রদায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দেখবেন? আজকের হাই ভোল্টেজ ডিবেটে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করব। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা ভাওতা ফাঁস হয়ে গিয়েছে। অঙ্কন দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, শবনম দে রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, অদ্বিতীয় রয় রয়েছেন ইউটিউবার, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক। এছাড়া আমার সঙ্গে আজকে যারা থাকছেন, যারা থাকবেন, আমার সঙ্গে অরুণিমা পাল থাকবেন, চাকরি প্রার্থী, আমার সঙ্গে চিরঞ্জিত মণ্ডল থাকবেন, এনআইওএস চাকরি প্রার্থী, সোমা মাইতি থাকবেন, 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থী, মোহাম্মদ ইকবাল হুসেন থাকবেন, মাদ্রাসা চাকরি প্রার্থী। এদের প্রত্যেকের কাছে প্রশ্ন করব, ভাতা চাই না চাকরি চাই? ১,৫০০ টাকায় নিজের সংসার চালানোর প্ল্যান কিভাবে করছেন প্রশ্ন করব। প্রথমে 3টে ছবি দেখাবো। 3টে ছবি স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে যুব সম্প্রদায়কে নিয়ে এ রাজ্যে কি ইন্টেনশন। চাকরিহারা, চাকরি প্রার্থী এবং ভাতা নিতে যারা গিয়েছে ভাতা প্রার্থী, প্রত্যেককে লাঠি পেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ছবিগুলো দেখুন, 3টে উইন্ডো, কিশলয়ের অগ্নিবাণে 3টে উইন্ডো, 3টে ছবি স্পষ্ট হচ্ছে। প্রথম ছবি দেখুন, চাকরি প্রার্থী চাকরি চাইছে, তাদের মারধর করছে পুলিশ। দ্বিতীয় ছবি দেখুন, চাকরি পেয়েছিল, চাকরি হারিয়েছে, কারণ এই সরকারের মধ্যে দুর্নীতি হয়েছে। মন্ত্রী এবং মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় পাওয়া গিয়েছে টাকা, এমনটা অভিযোগ। সেই চাকরি প্রার্থীদের মার পুলিশের কিভাবে মার? এক হচ্ছে হাতের লাঠি আর একটা হচ্ছে পায়ের লাঠি। লাঠিটাও দেখাচ্ছি, পুলিশ লাঠি মারে রাজ্যের যুব সম্প্রদায়কে। আর তারপরের ছবি, যারা ভাতা প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যারা ভাতা নিতে গিয়েছিলেন তাদেরকেও মারধর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। 3টে ছবিতে স্পষ্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ইন্টেনশন কি, এই সরকারের ইন্টেনশন কি। প্রশ্ন করব আজ আমি, সেই ছবি দেখাচ্ছি। একদিকে যে ছবিগুলো স্পষ্ট হচ্ছে, আমি যাব প্রথমে যারা চাকরি প্রার্থী, যারা
এই আন্দোলন লড়ছেন, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিতে চাইছেন তাদের কাছে, তারপর আসবো ডিবেটে। প্রশ্ন করব আজ এ রাজ্যের যুব সম্প্রদায়ের চাকরি চাই না ভাতা চাই? আমার সঙ্গে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে যাব। অরুণিমা রয়েছেন আমার সঙ্গে, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের নাম বলেছি। আজকে প্রশ্ন করব, চাকরি চাই না ভাতা চাই? ১,৫০০ টাকা চাই ম্যাম, আপনার ১,৫০০ টাকায় সংসার চলবে? বলুন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মুখ্যমন্ত্রীকে একটাই কথা, 4টে বছর ধরে আপনারা প্রত্যেকটা শিক্ষিত যুব সম্প্রদায়কে এই আজকে দেখাচ্ছেন লাঠির বাড়ি মারছেন, পুলিশ প্রশাসন দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন, তাদের ন্যায্য অধিকার দিচ্ছেন না। আপনারা যত ভাতাজীবী করতে চান তত আমরা বলবো কাজ চাই, কাজ চাই, কাজ চাই। নিজের যোগ্যতায় নিজের অধিকারে বাঁচতে চাই। আপনি কতজনকে মারবেন, কতজনকে মেরে ফেলবেন, কতজনকে মিথ্যে মামলায় ফাঁসাবেন? একদিন না একদিন ভোর হবে। আমাদের ধরে যতক্ষণ প্রাণ থাকবে এই লড়াই জারি থাকবে। এই লড়াই অধিকারের লড়াই, এই লড়াই ন্যায্য প্রাপ্তির লড়াই। আপনি আজকে ১,৫০০ টাকা দিয়ে শিক্ষিত সম্প্রদায় গোটা পশ্চিম বাংলাকে আজকে আপনি রাস্তায় নামিয়ে উলঙ্গ করে দিয়েছেন। আনএমপ্লয়মেন্ট, আপনি কি ভেবেছেন এই ভাতা দিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে? এটা কখনো হতে পারে না। পূর্ণিমা, ১,৫০০ টাকা সংসার চলে? সংসার চলে কেন চলবে? আপনি জিনিসের দাম কত আপনি হিসাব করুন। 50 টাকায় কার সংসার চলে? দিনে 50 টাকা? দিনে 50। আপনি হিসাব করুন ১,৫০০ টাকার, তারপরে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরেও দেখুন এরা কতটা একদল বেহায়ার মতো বলছে যে যারা বিরোধী দলকে সমর্থন করে কর্মী তারা নাকি দাঁড়াচ্ছে। আচ্ছা, এই টাকা কি, এক মিনিট, এই টাকা কি ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের নিচের টাকা? প্রশ্ন। এই টাকা আমার আপনার ট্যাক্স, ঠিক, আমাদের ট্যাক্সের টাকা। অরুণিমা, আমরা এটা মেনে নেব না। আমরা কাজ চাই, যোগ্যতার নিরিখে কাজ চাই। আমাদের লড়াই জারি থাকবে। ভাত চাই। আপনার কাছে আসবো, আপনার নামটা বলুন স্যার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ১,৫০০ টাকা ভাতায় আপনি খুশি? আপনি ১,৫০০ টাকায় বাবা মায়ের ওষুধ কিনতে পারবেন, আপনার সংসার চলবে? বলুন আজ মুখ্যমন্ত্রীকে। নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল। তো আজকে এখানে মোট কথা হচ্ছে, আমি 3টে কথা বলবো, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সকল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে যে ছাত্রছাত্রীদের কি লাগবে না, ভাতা দিচ্ছে। আমাদের চাই না এরকম ভাতা, এরকম ভান্ডার ভেঙে ফেলা উচিত। যেখানে রাজ্যে, আমি পুলিশের কথা যদি বলি, তো 3 বছর অন্তর অন্তর একটা নিয়োগ দিচ্ছে। যেখানে আপনার একটা নিয়োগ হয়ে যাওয়ার পরে একটা প্রাইমারির মধ্যে, যেখানে এনআরইসি যারা বলেছে যে 21-22 দুটো টেট হওয়ার পরে, যেখানে 6 মাস অন্তর টেট হওয়ার কথা, সেখানে কোনো রকম টেটে নিয়োগ নাই। যেখানে সমস্ত রাজ্যে এনআইওএসদের নিয়োগ করছে, সমস্ত আশেপাশে আপনার বিহার বলুন, উড়িষ্যা বলুন, সে জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এলেই আমাদের প্রাইমারি বোর্ড থেকে তার সমানের নাটকবাজি শুরু হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আজকে স্টুডেন্ট আছে এই ভাতা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন কি বলছেন। এ রাজ্যের শিক্ষিত বেকার, শুনুন আপনি। আজকে আমি এই কথাটা বলবো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে আপনারা যে ভাতাটা দিচ্ছেন, একবার ভেবে দেখুন যে আজকে রাস্তাঘাটে পায়খানা পেচ্ছাপ করতে গেলেও 30 টাকা খরচা আছে। যদি 30 টাকা হয়, ৩৯০ টাকা খরচা আছে। কিন্তু আজকে এই যে আপনি এটা দিয়েছেন, এর পরিবর্তে আমাদের চাই না, আমাদের চাই চাকরি। যদি ক্ষমতা থাকে তো চাকরি পাইয়ে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যাব আপনার কাছে, প্রত্যেকের কাছে যাব। স্যার আপনার নাম বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, আপনি ১,৫০০ টাকায় খুশি না খুশি নয়? আর আপনি ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পুলিশের লাঠি খাবেন কি খাবেন না? বলুন স্যার। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আনএডেড মাদ্রাসার পক্ষ থেকে বলছি। আমি প্রথমেই বলতে চাই, ভাতার লাইনে দাঁড়িয়ে বাঙালির ভাগ্য অস্তা চলে। জেগে ওঠো বাংলার যুব সমাজ, ফুটপাতে আজ শিক্ষক সমাজ কাঁদে। চারিদিকে হাহাকার চলছে। আমি এটা বলতে পারি, ভাতার সরকার। চারিদিকে ভাতা, শিক্ষকের ভাতা, যুব সমাজকে ভাতা। ঠিক, শুধু ভাতাই ভাতা। আপনি বলুন চাকরি কোথায়? আজকে আমরা 12 থেকে 13টি বছর ধরে যে যন্ত্রণায় রয়েছি, আজকে 62তম দিনে দাঁড়িয়ে কলকাতার সিটি সেন্টারে আমরা আজকে মোটামুটি 50 জন ব্লাড ডোনেট করলাম রাজ্য সরকারের তহবিলে। আমরা রক্ত দিতে চাই সরকারকে। আপনার আর কত রক্ত লাগবে? আমরা রক্ত দেব, কিন্তু আপনি আমাদেরকে অধিকার ফিরিয়ে দিন। অধিকার ফিরিয়ে দিন, শিক্ষার অধিকার ফিরিয়ে দিন। ন্যূনতম মজুরি দিয়ে আর নয়, আমাদেরকে বাজার দরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিন, যেন আমরা বাজারে গিয়ে
বাজার করতে পারি, যেন আমরা সংসার টানতে পারি। ভাত চাই, 5,000 6,000-এ ভাতা চাই না, ভাতাই বাংলা চলবে না, না হলে আমার এই বাংলা না গোটা। আমি একটা প্রশ্ন করছি, আপনি মাদ্রাসার চাকরি প্রার্থী আপনি বলছেন, আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তো বলছেন মাদ্রাসার জন্য অনেক কিছু করছেন, 5,000 কোটি টাকা বরাদ্দ করছেন, আপনারা রাস্তায় কেন বসে ছোট্ট করে? পুরোপুরি মিথ্যে কথা। যতটা বাজেট হয় সেখান থেকে দেখাচ্ছে 120 টাকা আনএডেড, 120 কোটি টাকা আনএডেড মাদ্রাসার জন্য। উনি বলুন, উনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি কত কোটি টাকা খরচ করেছেন। করবেন না, আমি করতেই হবে। করবেন না, আমি আসছি স্যার, আবার আপনার কাছে আসবো, আমি ম্যামের কাছে আসবো। ম্যাম, আজকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, অন্যদিন আপনি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন, রাস্তায় প্রতিবাদ করে আপনি চিৎকার করে নিজের অধিকার চান। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে 1,500 টাকা দিয়েছেন। আপাতত 1,500 টাকার লাইনে আমি ছিলাম না, থাকবো না ভবিষ্যতে। 1,500 টাকায় কি হয়? এ তো আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমরা MA পাস B.Ed করেছি, এ তো আমাদের শিক্ষাকে অপমান করা হয়। আমি যদি আজকে 1,500 টাকা নিই তাহলে আমার শিক্ষাটাকে অপমান করা হচ্ছে, আমার কোয়ালিফিকেশানকে অপমান করা হচ্ছে। কেন নেব? 1,500 টাকায় কি হয়? আমার নিজেরই ওষুধ 4,500 টাকা পড়েছে এ মাসে, তাহলে আমার 1,500 টাকায় কী হবে? আমার নিজেরই চলবে না। আর কর্মসংস্থান না করে উনি ভাতাজীবীটা ভাবছেন কেন? উনি কেন ভাবছেন যে ভাতা দিলে, ভাতাজীবী করে রাখলে উনি ভোট পাবেন? কি ভাবছেন? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনি কিশোরা একটা জিনিস দেখুন, উনি ভাতা কাদেরকে দিচ্ছেন? এর আগে আমরা দেখেছি মহিলাদের জন্য উনি 500 টাকা এবং 21 থেকে 40। আচ্ছা, যদি জনকল্যাণমূলক দেশগুলো, রাজ্যগুলো তো অন্য ভারতবর্ষে অনেক জায়গায় হয়। হ্যাঁ, আজকে যদি যারা বিশেষভাবে সক্ষম মানবিক ভাতা বাড়াতো বুঝতাম, যদি বার্ধক্য ভাতা বাড়াতো বুঝতাম, যে যেটা এই মাদ্রাসা স্যারেরা বলছেন, আশা দিদিরা বলছেন না, কিন্তু উনি টার্গেট করছেন ভোট। এই মুখ্যমন্ত্রী ভোট, ক্ষমতা ছাড়া আর কিচ্ছু চায় না। আজকে আমাদেরকে বুঝতে হবে, বিশেষত যুব সম্প্রদায়কে, আপনারা সোচ্চার হন, নিজের অধিকার বুঝে নিতে, ভাতার দ্বারা প্রভাবিত না হয়ে কাজের দাবিতে আগামী দিনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। আমি প্রত্যেকের কাছে আসি, আমি যাব এই মুহূর্তে। আমার যারা অতিথিরা সেট 1-এ রয়েছেন, আমি প্রশ্ন করব। শবনম দিয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে এই যুব সম্প্রদায়কে কেন অপমান করছেন? 1,500 টাকা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন? বলুন শবনম ম্যাডাম। ইশারায় তুমি প্রথমেই শুরু করছো 1,500 দিয়ে সংসার, এটা তা নয়। এই যুবসাথী প্রকল্পটা হচ্ছে বহুমুখী প্রকল্পের আর একটা জনকল্যাণ প্রকল্প, যেখানে যুবকদের একটা জেনারেট করা হচ্ছে, মোটিভেট করা হচ্ছে যে তারা 21 বছরে তো কেউ চট করে চাকরি পায় না, কেন তারা পড়াশোনার মধ্যে থাকে। সেই পড়াশোনা এবং 41 বছর অবধি তারা 40 বছর অবধি তারা পাবে এই বেকার ভাতা। এর মধ্যে তারা এক্সাম দেবে। এখানে তোমাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্টিং মিডিয়াতে বারবার তারা, যারা যুবক যুবতী গিয়ে যে রেজিস্ট্রেশন ক্যাম্প হয়েছে সেইখানে গিয়ে, ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তুমি দেখো সব জায়গায় চাঁচল থেকে চাঁচলের কথাই বলছি, মার খাচ্ছে, ছবিটা চালাতে বলবো, চাঁচলের ছবি, মার খাচ্ছে, উপচে পড়ছে। তোমরা তো সব সময় আচ্ছা, ভিড় উপচে পড়াটা, বেকার ভাতা নিতে ভিড় উপচে পড়াটা গর্বের বিষয়। তুমি দেখো কোন বেকার ভাতা নিতে ভিড় উপচে পড়ছে, এটা আপনি গর্বের সঙ্গে বলছেন, এটা তো দুঃখের সঙ্গে বলা উচিত। এখানে যেখানে বিহারেতে 10,000 টাকা দিয়ে রাজ্যে বেকার ভাতা নিতে ভিড় উপচে পড়ছে, এটা আপনি গর্বের সঙ্গে বলছেন। যারা 10,000 পেল, সেই বিজেপি সরকার গিয়ে মুখ্যমন্ত্রী 10,000 অনুদান দিল ভোটের সময়, তারপর বুলডোজার চালিয়ে বিহারের সেই মহিলাদের ঘর ভেঙে দিল। তো এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক মানবিক, তিনি 1500 টাকা, অনেকেই কালকে তোমাদের এই এখানে দেখিয়েছে, যে বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে। ম্যাডাম, আপনার কথা অনেকগুলো আমার আপত্তি আছে। প্রথম আপত্তি হচ্ছে, আপনি বলছেন 21 বছর বয়সে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাহলে 41 বছর পর্যন্ত কেন ভাতা দিচ্ছেন? 41 বছর পর্যন্ত তারা বেকার থাকবে ধরে নিচ্ছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলছেন বেকার ভাতার লাইনে বিরাট ভিড়, এটা তো লজ্জা। বেকার যেটা ভাতা দিচ্ছেন তার মধ্যে তারা অ্যাপ্লিকেশন করে চাকরির জন্য তারা পরীক্ষা, এমপ্লয়মেন্ট ব্যাংকের কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংকের কি হলো? একটা চাকরি হয়েছে, উত্তর দেব। অঙ্কন কাউন্টার করবে না। ব্যাপারটা হচ্ছে যে আপনি ভাতা ভাতা বলছেন, আমি বলছি কোনোটাই ভাতা নয়, এটা মমতা ব্যানার্জির ভাওতা।
ভোটের আগে ভাওতা। যদি এত ভাতা দেওয়ার, যে বেকারদের জন্য উনি এত দরদি, এত বেকারদের কথা ভাবছেন, তাহলে 15 বছর তো সরকার চালিয়েছেন। এই 1 এপ্রিল ফুল করার নাম করে ভোটের আগে আপনি ভাতা দেওয়ার চিন্তা ভাবনাটা আনলেন কেন? 15 বছরে ছিল না? এর আগের সরকারও বেকার ভাতা দিত, আপনি এসে বন্ধ করলেন কেন? আপনি এর আগে বলতেন যে যুবশ্রীর নাম করে আমি বেকার ভাতা দিচ্ছি, সেটাকে বন্ধ করলেন কেন? বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে 3,500, 4,500, রাজস্থানে 4,500, হরিয়ানায় 3,500, মধ্যপ্রদেশে 3,000, ছত্তিশগড়ে 3,000 করে বেকার ভাতা দেওয়া হয়। কিন্তু বেকার ভাতা দেওয়া হচ্ছে বলে ওখানে বাকি জায়গায় রিক্রুটমেন্টগুলো বন্ধ নেই। ওখানে চাকরি প্রার্থীদের এরকম করে, দিদি আমার আপনার সময় বলিনি, আপনার সময় বলিনি দিদি, আপনার সময় বলিনি। আচ্ছা আপনি অসভ্যতা করবেন, আপনার এটা অসভ্যতাটা করতে হবে এখানে, অসভ্যতাটা করবেন এখানে। না না কিশোরলাল বাবু, এই অসভ্যতাটাকে আপনি অ্যালাউ করবেন এখানে? এক এক করে আমি কিন্তু আপনার কথাটা চুপচাপ শুনেছি। হ্যাঁ জানি তৃণমূলের হয়ে কথা বলার কোনো মানে ভাষা নেই, শব্দ নেই। তৃণমূল এতটা অপদার্থ। শুনুন, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবক যুবতীর সঙ্গে সবচেয়ে বেশি প্রতারণা করেছেন, সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছেন। 21 সালের নির্বাচনের আগে বলেছিলেন ডবল চাকরি হবে। তাহলে আজকে আমরা জানতে চাইছি কারা ডবল চাকরি? আমরা ডবলে বেকার দেখছি। ঘরের ছেলে বেকার, ঘরের মেয়ে বেকার, ঘরের জামাই বেকার, ছেলের বউ বেকার, সবটা বেকার। আজকে কাদের সাথে আপনি প্রতারণা করছেন? আজকে বলুন, আজকে 4 লাখ সরকারি চাকরির পদ কেন অবলুপ্ত করে দিলেন? যেখানে এই ছেলে মেয়েগুলো চাকরি পেতে পারতো, মাথা তুলে বাঁচতে পারতো, এমনকি তৃণমূল ঘরের ছেলে মেয়েরাও চাকরি পেতে পারতো, সেগুলোতে কেন অধিকার দিচ্ছেন? আসলে আপনারা ভাতাটা দিয়ে কি বলছেন? ওই শওকত মোল্লা যেন হুমকি দিতে পারে, ও এখানে বেকার ভাতা দিয়ে ভোট পাই না, বন্ধ করে দেবো বেকার ভাতা পা। আপনারা অঙ্কনই বলছেন বেকার ভাতার লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়েছে। গর্বের বিষয়, গর্বের বিষয় কেন্দ্র যে টাকাটা দেওয়ার কথা বাংলায়, সেই কেন্দ্র কেন টাকা পাচ্ছে না? তৃণমূলের বাপের টাকা নয়, মমতা ব্যানার্জির কর্তৃত্ব টাকা নয়, আমাদের হকের টাকা, সেটা চুরি করবে। গোটা বাংলা বেকার ভাতার লাইনে দাঁড়াতে চাইছে, এটা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সেকেন্ড, ঝন্টু বড়াই, তারপর অভিচার কাছে যাও। ঝন্টু বড়াই উত্তর। দেখো, বাঙালি লেখক অন্নদামঙ্গলে ভরতচন্দ্র রায়গুণাকর একটা কথা লিখেছিলেন, ঈশ্বরীর কাছে পাটনির একটা দাবি ছিল, আমার সন্তান মাগো যেন থাকে দুধে ভাতে। আজকে এই শব্দ বাক্যটাকে, এই বাক্যটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি। তার এ রাজ্যে একটাই দাবির জায়গা, তার কাছে রাখার জায়গা অভিমুখ করে দিয়েছে বাঙালিদের কাছে, যে মাগো আমার সন্তান যেন থাকে ভাতে, ভাতায়, আর ওই কি বলে পাউচে, 29 টাকার পাউচে, আগে 20 টাকা ছিল, সেটাও দাম বাড়িয়ে দিয়েছে। এই যে ভাতা এবং পাউচ কেন্দ্রিক করে দেওয়া, একটা বিখ্যাত ব্যান্ড শুনেছিলাম কিশোরলয়, সেই ব্যান্ডের একটা লাইন ছিল খুব জনপ্রিয়, যে তোমরা খাবে মুড়ি মুরকি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেনশিয়াল, তোমরা হলে ফাও। এই যে তৃণমূল, লাল চুল, কানে দুল, কুকুরের গলার লেজের মতো বেল্টের মতন মোটা সোনাচ্ছেন ধারী লোকগুলোকে গ্রামে দেখতে পারেন, যারা বিড়ি কুড়িয়ে খেত তৃণমূলের জামানায়, তারা বড় বড় অট্টালিকার মালিক, কাউন্সিলর, চুনিপুটি, বড়পুটি থেকে শুরু করে কালীঘাট, ক্যামার স্ট্রিট, যুবরা পাবে 1,500। হ্যাঁ, এবং আমার কথা আপনি নন, 1,500। এবার এই রাজত্বে মমতা ব্যানার্জির যুগে বেকার যুবক যুবতীদের স্থান হয়েছে শহীদ মিনার, মাতঙ্গিনী হাজরা, কিংবা এই যে ভাইগুলো এসেছেন, আর যদি তোমরা ভাতায় দ্বারস্থ হও, কিছুদিন পর শওকত মোল্লা, অনুব্রত, উত্তরের অনুব্রত, উদয়ন গুহ আপনাদের ধমকাবে, চমকাবে। একটা ভোট কমে গেলে এলাকার তৈরি করা রাস্তায় ইট তুলে নিয়ে যাবে, ভাতা বন্ধ করব, কন্যাশ্রী বন্ধ করব, রূপশ্রী বন্ধ করব। বাস্তবে দেখো মমতা ব্যানার্জি, আপনি জানেন না, আপনি জানেন না হয়েছে, ভাতা বন্ধ হয়েছে। এটা বিজেপি। আচ্ছা ম্যাম, আপনি যদি 1,500 টাকা দিতে আপনি সংসার চালাতে পারতেন, আপনি সংসার চালাতে পারতেন ম্যাম। 1,500 টাকা, এক সেকেন্ড, আমি বলছি 1,500 টাকা। আচ্ছা বেশ, এক সেকেন্ড শেষ করুন, ঝন্টু বাবু শেষ করুন, দ্রুত শেষ করুন। অদ্বিতীয়ার কাছে যাবো, আমি যাচ্ছি, তারপর আমার ভাইদের কাছে, বোনেদের কাছে। হ্যাঁ, এক সেকেন্ড, সাগর দিঘিতে ভোটে হেরে যাওয়ার পরে এই বাংলায় মমতা ব্যানার্জি, যাকে উনি মানবিক বলছেন, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছিল। উদয়ন গুহর এলাকায় হেরে যাওয়ার পরে এলাকার ইটের
ইটের রাস্তার ইটগুলো তুলে নিয়ে গেছিল বাপের টাকা তৃণমূলের আমি শোনাবো একটা বক্তব্য শোনাবো একসাথে বললে বোঝা যাবে না ম্যাম, বোঝা যাবে না ম্যাম, বোঝা যাবে না এক এক করে ম্যাম, বোঝা যাবে না। আমি গার্জিয়ানদের কথা কয়েকটা শোনাতে চাই ম্যাম, এক এক করে না বললে আপনার কথাও বোঝা যাবে না। আপনি এখানে এসে বসেছেন, সময় লেগেছে আসতে, আপনি যদি আপনার কথা না শোনাতে পারেন দর্শকদের তাহলে কি লাভ হবে বলুন? কি বলছেন গার্জিয়ানরা শুনুন, ফিরছি ডিবেটে। দেখুন, যেটুকুনি দিচ্ছে সেটা দিয়ে আমাদের কিছু না কিছু সংসারে লেগে যায়, ওটা লাগে না সেটা বলবো না। চাকরির জায়গায় যে ভাতা দিচ্ছে সেটা কি ভালো? দেখুন, ভাতা দিচ্ছে খারাপ দিচ্ছে না, কারণ বলছে বেকারদের দিচ্ছে, কারণ দেখুন চাকরি দিলে অবশ্যই ভালো হতো। যোগ্যতা যখন আছে কাজ তো করা পাওয়া উচিত, এটা তো হয় না, কিন্তু যেহেতু বাবা মা আছে ততদিন ওদের হয়তো কিছু হবে না, কিন্তু তারপরে তো উনি তো চেষ্টা করছেন যে কিছু করার জন্য, কিন্তু কিভাবে হবে সেটা জনসাধারণ বুঝতে পারছে না। ঝন্টু বাবু 10 সেকেন্ডে শেষ করুন, তারপরে যাচ্ছে অদ্বিতীয়ার কাছে, বলুন শেষ করুন। সংবিধানের 21 এবং 39 নম্বর ধারায় সরকার রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জীবন জীবিকা সুরক্ষা দেওয়া, স্থায়ী সুরক্ষা। ভাতা বা সামাজিক প্রকল্প খারাপ নয়, কিন্তু ওটাকে যদি ঘুষের আঙ্গিকে দেখে, ঠিক ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্ট। আসি স্যার, অদ্বিতীয় এখনো বলেননি। অদ্বিতীয়, আমার প্রশ্ন হচ্ছে, আমি আসবো ম্যাম আপনার কাছে, এখন আমি প্রত্যেকের কাছে একবার যাব, তারপর অদ্বিতীয় এখনো বলেনি। আমার প্রশ্ন হচ্ছে 1,500 টাকায় আমি আমাদের মতো যারা যুব সম্প্রদায় সমাজের আছে, 40 বছর বয়স পর্যন্ত যারা আছে, তাদের মধ্যে কারুর সংসার চলবে 1,500 টাকায়? কারুর সংসার চলবে? বয়সের রেঞ্জ হচ্ছে 21 থেকে 41, তার উপর গিয়ে লাঠি পেটা খাচ্ছে লোকে ক্যাম্পে গিয়ে। বলুন ম্যাম। দেখুন, প্রথম তো হচ্ছে 1,500 টাকা ভাতা দেওয়ার কথা যেটা অ্যানাউন্স করা হয়েছে, এটাতে সংসার চলবে কি চলবে না এটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে এটা পুরো বোঝা যাচ্ছে যে সরকার টিকে থাকার জন্য যেন তেন ভাবে একটা ভাতা অ্যানাউন্স করে দিয়েছেন, কারণ মমতা ব্যানার্জি জানেন যে ভাতা ছাড়া তিনি কিন্তু সরকার চালাতে পারবেন না। এখানে গ্রাউন্ড রিয়ালিটি কি জানেন তো, আজকে এই ভাতা অ্যানাউন্স করাটা কিভাবে উল্টো করছে মমতা ব্যানার্জির কাছে একবার ভাবুন, যার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের কথাও এখন শোনা যাচ্ছে, কারণ লাইনে ভিড় দেখে দিদি ভাবতে পারেননি যে প্রকল্পটা উল্টো হতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে, আমি জানিয়ে দিই আপনাদের, মানে দর্শকদেরকে আমি বলতে চাই, আমি জানি আমার সাথে সহমত হবেন, যে 1,500 টাকা দেওয়ার পর মমতা ব্যানার্জি নিশ্চিত করতে চাইছেন যে সরকারে কনফার্ম 2026-এ আসবেন। মানে কি অবাক করা বিষয়। আমি 100% দিয়ে বলতে পারি যে এই বেকার ভাতা অ্যানাউন্সমেন্টটা, যার নাম একটু ডেকোরেট করে যুব কল্যাণ ভাতা রাখা হয়েছে, এটা দেওয়ার পরেও যদি সুস্থভাবে ইলেকশন করানো হয় তাহলে সরকারের কিন্তু টেকার চাপ আছে। আর এই যে এটা যেহেতু একটি জনকল্যাণমূলক কাজ, আমি আপনাদেরকে সিম্পল ভাষায় একটা কথা বলতে চাই, তথ্য দিতে চাই, সেটা হচ্ছে ইউপিতে যে বাণিজ্য বা যে চাকরিকে নিয়ে আমরা কথা বলছি না, তো উত্তরপ্রদেশে বাণিজ্য খাতে অ্যালট করা হয়েছে 27,103 কোটি টাকা। জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে উত্তরপ্রদেশে ডাবল, তার মানে আমাদের এখানে হাফ বরাদ্দ করা উচিত ছিল 13.5 কোটি টাকা। আমি মেনে নিলাম 8 কোটি টাকা বাণিজ্য খাতে বরাদ্দ করা উচিত ছিল, কিন্তু করা হয়েছে কত হাস্যকর বিষয়, বাণিজ্য খাতে বরাদ্দ করা হয়েছে 1,484 কোটি টাকা। মানে করার নেই কিছু। আইটি সেক্টরে বরাদ্দ করা হয়েছে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,500 কোটি টাকা, সেটাও বলে দিন। হ্যাঁ, মাদ্রাসা খাতে ভালো কথা বললেন। আমি এখান থেকে যাই, উত্তরপ্রদেশে যেখানে সংখ্যালঘু হচ্ছে প্রায় 4.5 কোটি, আর আমাদের রাজ্য হচ্ছে 3.25 কোটি, সেখানে উত্তরপ্রদেশে বরাদ্দ হচ্ছে 2,058 কোটি টাকা, আর আমাদের তো আপনি বলেই দিলেন তথ্য। আইটি সেক্টরের অবস্থা এরকম যে আমাদের 217 কোটি টাকা। আর সব থেকে লজ্জাজনক, হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে, কোর্টের কন্ডিশন ভালো না, সেখানে আইনের খাতে বরাদ্দ হচ্ছে 23 কোটি টাকা, 23 কোটি টাকা। তারপর দিদি বলছেন আমি বেকার ভাতা দেবো 1,500 টাকা, আর সেইটাকে নিয়ে রিজু দত্তের মতো যারা সাপোর্টার রয়েছেন, নেতা রয়েছেন, তারা বলছেন হাসি লাগছে যে বিজেপি সিপিএম এর ইয়াং জেনারেশনের ছেলেরা নাকি লাইনে দাঁড়িয়ে। ঠিক অদ্বিতীয়, আমি আসছি আবার, এখানে অঙ্কন হাত তুলছে, তার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। বক্তব্য শোনানোর আগে আমি একটা প্রশ্ন তুলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতাটাকে, এই বাজেটটাকে, ভাতা নির্ভর বাজেটটাকে কি বলে ডাকছেন? এটা তো একটা লজ্জার বিষয় যে ভাতা দিতে হচ্ছে এবং সেই ভাতায় লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে লাঠি পেটা খাচ্ছে। কিশোর আর অগ্নিবারের আজকের ইউটার্ন। বাজেটে শুধু ভাতা স্তুতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? যে এটা গর্বের বাজেট।
কর্মসংস্থানের দিশা নেই, সেটা গর্বের বাজেট। কোনো কারখানা দিশা নেই, সেটা গর্বের বাজেট। আইটি পার্ক আছে কিন্তু আইটি কোম্পানি নেই, সেখানে গরু চড়ছে, সেইটা হচ্ছে গর্বের বাজেট। আজকের ইউটার্ন কোন দৃশ্য, কোন খাতে, কোন দিক থেকে এই বাজেট গর্বের বাজেট নাকি সত্যি এটা গর্বের বাজেট, এবং এই বাজেটে নির্ভর করে কোটি কোটি ভোট পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? প্রশ্ন করছি আজ, শোনাবো এই বক্তব্য, তারপর আসছি ডিবেটে, যাব প্রত্যেকের কাছে। দেখুন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। অরুণিমাদের কাছে যাওয়ার আগে 30 সেকেন্ডস, এটা গর্বের বাজেট, গর্ব করুন। আপনারা কেন প্রশ্ন তুলছেন? অঙ্কন 30 সেকেন্ডস। না না, গর্ব তো তৃণমূল করছে, কারণ বাঙালির সর্বনাশ হলেই তৃণমূলের পৌষ মাস হয়। আমরা দেখতে পাচ্ছি বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে চাকরির ইন্টারভিউ দিতে ছাত্রছাত্রীরা লাইন দেয়, চাকরির পরীক্ষার সময় যুবক যুবতীরা লাইন দেয়। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভাতা নেওয়ার, MA, MSc, MCom, BA, BSc, BCom পাস করা ছেলে মেয়ে, PhD করা ছেলে মেয়ে দিনে 50 টাকার ভাতা নেবে, তার জন্য লাইনে দাঁড় করাচ্ছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। পেটাচ্ছেন আর তারপর পেটাচ্ছেন, কারণ আমাদের তো লাঠি খেতেই হবে। তৃণমূল ক্ষমতায় থাকলে আমাদের লাঠি আর লাঠি এইটাই খেতে হবে আমাদের। আজকে এই রাজ্যের কোনো চাকরির দিশা নেই, চাকরির একটা কারখানা কোথায়, বাজেটে নেই, কর্মসংস্থান কোথায়? আমি প্রশ্ন করছি, বোমার কারখানা, বোমার কারখানা, বোমার কারখানা, বারুদের কারখানা। আমি যাব, গর্বের বাজেট কিনা প্রশ্ন করব। আজ আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, অরুণিমা, গর্ব হচ্ছে, গর্বে আপনাদের বুক ফুলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা গর্বের বাজেট, বলুন না। সেটা যারা চর্যবৃত্তি, যাদের ফাউন্ডেশন, তাদের কাছে গর্বের কিনা আমাদের জানা নেই। আমাদের সাধারণ নাগরিকের কাছে চূড়ান্ত হতাশার বাজেট, চূড়ান্ত দুশ্চিন্তার বাজেট, কারণ এই বাজেট স্বপ্ন হত্যার বাজেট। তার জ্বলন্ত উদাহরণ, যখন উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদেরকে আজকে লাইনে দাঁড়িয়ে ভাতার জন্য দাঁড়াতে হয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজের নাম নথিভুক্ত করার জন্য নয়, তখন আমাদেরকেও বুঝতে হবে এই সরকার আদতে আমাদের কতটা প্রতিকূল পরিস্থিতিতে এনে দিয়েছে। আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার সরানো নৈতিক দায়িত্ব। শবনম উত্তর দিন, এটা লজ্জার বাজেট, এটা লজ্জার বাজেট, উত্তর দিন। অরুণিমাকে উত্তর দেবে শবনম, একদম ভার্সেস করে। শবনম উত্তর, ওনার উত্তরে আপনি তারপর উত্তর দেবেন, কাউন্টার করবেন। বলুন শবনম ম্যাডাম। কেন্দ্রীয় সরকার যখন বাজেট ঘোষণা করলো তার কোনো দিশা ছিল না, কোনো দিশা ছিল না, এবং কেন্দ্রীয় সরকার, আবার তুমি কথা বলবে না, এক্ষুনি তুমি বলছো অসভ্য, তার অস্মিতা বলেনি। এক সেকেন্ড, MSME-তে যা বাজেট বরাদ্দ দিয়েছে, যা যুবদের কাজ দিচ্ছে, যে মুদ্রা যোজনা দিচ্ছে, আমার অঙ্কনকে থামাতে হবে। অঙ্কন, আমি রিকোয়েস্ট করছি, অঙ্কন রিকোয়েস্ট করছি, শবনম দি বলেনি, তারপর কাউন্টার করো। শবনম দি উত্তর দিন অরুণিমার, তারপর আপনি আবার। বাজেটের কোনো দিশা নেই। কেন্দ্রীয় বাজেট একেবারে মানুষকে কিভাবে ইকোনমিক্যালি উইকার করে দিচ্ছে, যাদের প্রচুর টাকা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আদানি, আম্বানি, তারাই প্রচুর টাকা পাচ্ছে। অঙ্কন, আমি রিকোয়েস্ট করছি ওনাকে শেষ করতে দিন। পড়াশোনা নেই, এডুকেশনে, যেখানে মাস্টার এডুকেশন বলে একটা উদাহরণ, আপনি অরুণিমার উত্তর দিন। শবনম দি, এটা লজ্জার বাজেট, অরুণিমার উত্তর দিন। এই উত্তর দিতে পারবে না, দিতে পারবে না। বলুন না, ভাতা দিচ্ছেন। অরুণিমা উত্তর দিন। অরুণিমা উত্তর দিচ্ছে, অরুণিমা উত্তর দিচ্ছে। বোঝা হয়ে গেছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্ধারিত বাজেটের পরে যদি পশ্চিমবঙ্গবাসীকে ডিপেন্ড করে থাকতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাজেটের কি প্রয়োজনীয়তা আছে? 1, 2 নম্বর, আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সবচাইতে ঋণগ্রস্ত রাজ্যে পরিণত হয়েছে। এর জবাব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে থাকবে। আজকে তৃণমূল, বিজেপি, CPM, কংগ্রেস নির্বিশেষে সাধারণ মানুষ আজকে বঞ্চিত, নিপীড়িত, প্রতারিত। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তাদের কি পরিচয়? যে মডেল স্কুলগুলো পড়ছে দূরে দূরে, কেন্দ্রীয় সরকার সব স্কুল বন্ধ করে সেখানে ছাত্রছাত্রী দেন, যাদের আজকে পরিচয় এই রাজ্যে সরকারি পরিকাঠামোয় চাকরি বিক্রি হয়।
নয়, এই রাজ্যে মন্ত্রীর বান্ধবীর ঘরে ভাই প্রশ্ন তুলছেন, এক সেকেন্ড, প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করছেন, তৃণমূলের প্রতিনিধিকে প্রশ্ন করতে চাইছেন, এই মুহূর্তে প্রশ্ন করুন। আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাজ্যে 60,000-এর ওপর পুলিশের ভ্যাকান্সি আরটিআই করে পাওয়া গিয়েছে। তো মমতা ব্যানার্জি একদিন বলেছিল যে ডবল চাকরি দেবে। তো আজকে যখন বাজেটটা প্রকাশ হলো সেখানে কিন্তু কোনো চাকরির কোনো কথা বলা হয়নি। তারপর কি বলতে ছাত্রছাত্রীদেরকে ঘুগনি আর চপ নিয়ে রাস্তায় নামতে বলছে। আমার সব থেকে বড় প্রশ্ন যে আজকে তাহলে এই যে 60,000 ভ্যাকান্সি পুলিশের, তার পরিবর্তে সিভিকরা কাজ করছে। লজ্জাজনক হওয়া দরকার যে সিভিকরা র্যাপিড টেস্ট পরে রাস্তায় নামছে, আমার সামনে নেমেছে। তাহলে আজকে এর শাবনাম দি উত্তর আছে, কেন দেবেন? আমি অঙ্কন 1 মিনিট হোল্ড করো। শাবনাম দি র‍্যাব একটা পুলিশের চাকরি ম্যাডাম, সেই জায়গাটা একটা সিভিক পূর্ণ করতে পারে না। একজন সিভিক হিসাবে, শিক্ষক হিসাবে সিভিকের জায়গাটা উত্তর সিভিক পুলিশ কেন হবে? উত্তরটা শুনে দেন। তুমি পুলিশের যে চাকরি রিক্রুটমেন্ট, যে যথেষ্ট রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো রিক্রুটমেন্ট হয়নি ম্যাডাম। আজ 15 বছর পড়াচ্ছি আমি এই বিষয়ে। পরীক্ষা আছে রাজ্যের মধ্যে হাইকোর্ট যেদিন বলে রেখেছিল সেই দিন থেকে রিক্রুটমেন্ট আমাদের ম্যাডাম। হাইকোর্ট লাস্ট বলেছিল 2019 সালে যে 20,000 নিয়োগ করাতে হবে। মমতা ব্যানার্জি সেই অনুযায়ী নিয়োগ করেছিল। তারপর থেকে 60,000 নিয়োগের মডেল স্কুলগুলো, অন্য স্কুলগুলো বন্ধ করে ছাত্রছাত্রীরা, প্রশ্ন আছে এখানে, এই ভাইয়ের প্রশ্ন আছে, সংখ্যালঘুর প্রশ্নের উত্তর নিন। আসি ঝন্টুদা, আসি উত্তর প্রশ্ন করুন। আমার কথা হলো, আমার শাবনাম দি শুনুন, শাবনাম শুনুন কথাটা শুনুন। বলতে তো দিন, প্লিজ একটু বলতে দিন, উত্তরটা শুনুন, একটু বলতে দিন। সংখ্যালঘুদের উপর এত বুলডোজার চালাচ্ছেন কেন? এই প্রশ্নটা শুনুন। সংখ্যালঘুর উপর এত বুলডোজার চালাচ্ছেন কেন? কে চালাচ্ছেন? সরকার চালাচ্ছে, মমতা ব্যানার্জি নিজে চালাচ্ছেন। কেন্দ্রীয় সরকার কোথায়? চালাচ্ছে। কেন সংখ্যালঘু আজকে রাস্তায়? কেন আজকে দুধেল গাইরা রাস্তায় বসে আছে? কেন দুধেল গাইদের শরীরে আর দুধ নেই, সম্পূর্ণ শুষে নিয়েছেন, দিয়ে আজকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। 62 দিন আমরা বসে আছি রাস্তায়। আনএডেড মাদ্রাসার শিক্ষক, শিক্ষায় উন্নয়ন না করলে একদিন জাতির উন্নয়ন কি করে হবে? আমার রাজ্যের উন্নয়নটা কি করে হবে? অন্যান্য জাতির সঙ্গে আপনাকে বলতে হবে, আজকে কথা বলতে দিন। আমাদের কণ্ঠরোধ করবেন না, কণ্ঠরোধ করবেন না, সংখ্যালঘুদের কণ্ঠরোধ করবেন না, না হলে 26 সংখ্যালঘু ঘুরে যাবে। এবার কিন্তু 26 আপনারা পড়ে যাবেন, 26 আর আসবেন না। আমি নেব, দিদির বক্তব্য নেব। শবনম ম্যাডাম, এই গলাগুলো শুনুন, পৌঁছে দিন মুখ্যমন্ত্রীর কাছে পারলে। আপনার প্রশ্ন থাকলে, বক্তব্য থাকলে বলুন। ম্যাডাম, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বাজেটটা তো কর্মসংস্থানের কথা কোথাও লেখা ছিল না। আজকে শিক্ষক সমাজ সবচেয়ে অবহেলিত এবং নিপীড়িত, কেন আমরা বঞ্চিত হলাম? আপনার কাছে আমার প্রশ্ন। আর এটা তো কর্মসংস্থানেরও বাজেট হতে পারতো। ভাতার বাজেট হলো কেন? শুধুমাত্র ভাতার উপর নির্ভর করে বাজেট হয়? একটা কোয়ালিফাইড স্টুডেন্ট, একটা কোয়ালিফাইড চাকরি প্রার্থী, সে কি করে ভাতাটা নেবে? ভাতাটা নিয়েই কি আপনি ভাতা নিতে পারবেন? শবনম দি, আপনি নিতেন? আপনি হলে অঙ্কন আসি, আপনি নিতেন? উত্তর দিন। হচ্ছে যুবক যুবতীদের একটা মোটিভেশন জেনারেট করা। আর একটা কথা হচ্ছে, তুমি যেটা জিজ্ঞেস করছো আমায়, তোমাদেরই সিপিএম এর ফিরোজ শামীম গিয়ে ওখানে হাইকোর্টে, ফিরোজ শামীম গিয়ে ওখানে সিপিএম, কাদের সিপিএম? এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা বেকার, তারা চাকরি চাইছেন। এটা হলো এই সরকারের প্রতিনিধিদের পলিসি, সব সময় রাজনৈতিক দলীয় রাজনীতি এনে দেয়। এটা আমরা যখন ধর্মতলায় আন্দোলন আছি, সব সময় আমাদেরকে বিরোধী দল হিসেবে দেখিয়ে দেয়। কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখবেন, যারা বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, তাদের কোনো রাজনৈতিক রং নেই। কিন্তু যারা প্রতিবাদে মুখর হচ্ছে, তাদেরকে এটা বলে। আজকে আপনারা এনারাই বলুন। ম্যাডাম, আরেকটা কোশ্চেন আপনার কাছে আছে। বাংলার উন্নয়ন মানে কি 8,000 স্কুল বন্ধ করে দেয়া? 8,000 স্কুল বন্ধ করে দেয়া? উত্তর কোথায়? বিজেপি সরকার চাইছে মাদ্রাসা সারা ভারতে বন্ধ করে দিতে হবে। মডেল স্কুলগুলো করে দিতে, যাতে ছাত্রীরা ফাঁকা বিল্ডিংগুলোতে কি হবে? এবং বাড়িতে বসে থাকে। আমি কয়েকটা বক্তব্য
শোনাবো, আমি আবার আসি, আমি কয়েকটা বক্তব্য শোনাবো। আমার প্রশ্ন থাকছে, আমি এরপর ঝন্টুদা, অঙ্কন এবং অদ্বিতীয়ার কাছে আবার যাব। আমি কয়েকটা বক্তব্য শোনাতে চাই। আমি শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এ রাজ্য সম্পর্কে, এ রাজ্যের যুব সম্প্রদায় সম্পর্কে, ভবিষ্যতের দিশা, ভবিষ্যতের পরিকল্পনা। রাজ্যের মুখ্যমন্ত্রী পথ খুলে দিচ্ছেন, আপনারা ফলো করুন, দেখুন। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ, এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। ভাই যখন কিছু নেই, 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। একবার রিয়াকশনটা রাখতে বলবো আমি। আমার সঙ্গে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের দিকে ক্যামেরাটা যদি একবার ঘোরানো যায়, তাদের মুখের রিয়াকশনটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্যামেরাটা যদি ঘোরানো যায় একবার, ক্যামেরা 5টা, যে কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে রিয়াক্ট করছেন স্পষ্ট হচ্ছে। আমি একবার দেখাতে বলবো সেটা, সেই ছবিটা দেখুন কিভাবে রিয়াক্ট করছেন। তাদের রিয়াকশনে স্পষ্ট হচ্ছে এই হাসিটা শুধুমাত্র, মানে এই হাসিতে প্রকাশ পাচ্ছে যে আশাহত কতটা মানুষ হতে পারে, যে হেসে উড়িয়ে দিচ্ছে যে কি বলছেন উনি, কি বলছেন। ব্রহ্মাস্ত্র কি শোলার অগ্নিবাণে আজকে আপনাদের স্ক্রিনে প্রত্যেকের কাছে যাচ্ছি ব্রহ্মাস্ত্র নিয়ে। প্রশ্ন করছি, শিল্প আনতে ডাহা ফেল, ভুল বোঝাতে ফার্স্ট মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কন 30 সেকেন্ড, তারপর ঝন্টু দাস, প্রত্যেকের কাছে যাবো। 30 সেকেন্ড অঙ্কন। না, মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বুদ্ধি দিলেন, কাশফুলের বালিশের শিল্প, চা শিল্প, তেলে ভাজা, চপ ভাজার শিল্প, তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে শুরু হোক না, চ্যারিটি বিগিনস এট হোম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন না যে ভবানীপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা বিক্রি করুন। আকাশ ব্যানার্জি আরেক ভাইপো, তাকে বলুন না চপ তেলে ভাজা বিক্রি করুন। তৃণমূলের মন্ত্রী, কাউন্সিলর, এমএলএ, এমপি, তাদের পরিবারের ছেলেরা বিক্রি করবে না, আর বাংলার ঘরের ছেলেমেয়েরা চা বিক্রি করবে। আর শিক্ষিত বেকার যুবক যুবতী তারা চা বিক্রি করবে, আর মমতা ব্যানার্জির ভাইপো মেসির সাথে ছবি তুলবে। ঝন্টুদা 30 সেকেন্ড, মানে সময় কম প্রত্যেকের কাছে। না, একজন অধ্যাপক হিসেবে মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্টে মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে, রাগে গা কচকচ করছে। আজকে শিল্পায়ন হয়নি, শিল্পের ধোঁয়া পাওয়া যাবে না, 500 লোক পিছু একটা করে মদের দোকান করেছে মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, 1000 টাকা 1500 টাকা, অর্থাৎ পার ডে 50 টাকা সেই টাকা কি জন্য ব্যবহার করতে বলেছে? শাবনাম ম্যাডামের অডিও দাও। তৃণমূলের মমতা ব্যানার্জির একজন সঙ্গী বিশ্বজিৎ সেন, তিনি বলেছিলেন পার ডে 50 টাকা করে গুটখা খাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। 30 সেকেন্ড অদিতিয়া 30 সেকেন্ড আপনার কাছে আসি। অদিতিয়া 30 সেকেন্ড, আপনারা লিগ্যাল লাইসেন্স দিয়েছেন, আসি অদিতিয়া 30 সেকেন্ড। মমতা ব্যানার্জির বক্তব্য যেটি শোনালেন, ওটা দেখে মানে শুনেই মনে হলো যে একদম সায়েন্টিস্ট হতে হতে তিনি বেঁচে গেছেন, পুরো ইনোভেশন করে ফেলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো বৈজ্ঞানিক একটা ব্যাপার আসছিল। তো বিজ্ঞান চর্চার খাতে 82 কোটি টাকা দিচ্ছেন, আর আসামের মতো ছোট রাজ্য 350 কোটি টাকা দিচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ঘুগনি চপ যে ব্যবসার কথা বলেন, তো ওনার ভাইপো সামান্য জলের ব্যবসা চালাতে পারেন না, সেটি চালাতে গিয়ে বিভিন্ন দুর্নীতিতে নাম চলে আসে। তো সেই রকম ব্যক্তিত্ব যখন বৈজ্ঞানিক হাবভাব নিয়ে জোর করে অদিতি, তুমি যেটা বলছো সেখানে কেন্দ্র বঞ্চনা করছে না, আসাম যে বিজেপি শাসিত রাজ্যে সব জায়গায় ওনাদের 2000 কোটি টাকা বঞ্চনা করছে বাংলাকে, আর বিজেপি আজকে দেশ মানে সেই কেন্দ্রে থাকবে না বিগত দিনে। আর আজকে দেখুন পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই, চুরি করতে দেব না, হকের টাকা আমি শেষ করব। আমি আজকে চুরির টাকা নয়,
তৃণমূল চুরি করবে, এটা আমরা চলতে দেব না। চাকরি আমি কনক্লুডিং কমেন্ট নেব। আমার এই চাকরি প্রার্থী ভাই বোনেরা রয়েছেন, আমি এদের কাছে গিয়ে শেষ করব। আপনারা চপ মুড়ি ঘুগনি নিয়ে প্রস্তুত? বলুন এক এক করে, প্রত্যেকের কাছে ছোট্ট করে 10 সেকেন্ড করে। আমরা এই মুখ্যমন্ত্রী এই ভাষণকে আমরা চিরকাল নিন্দা জানিয়েছি, ধিক্কার জানিয়েছি। শুধু লজ্জার নয়, এটা আমাদের কাছে অসম্মানের। 1 2 হলো আমরা এই ধরনের কোন স্টেটমেন্ট শুনতে চাই না। তার কাজ হলো এমপ্লয়মেন্ট জেনারেট করা। যদি আমার সময় কম অরুণিমা, একদম একটা সেন্টেন্স। আমাদের ছাত্রছাত্রী যদি আজকে চা ঘুগনির যে রাস্তায় বসে, তাহলে আমি এইটুকুই বলবো যে তাহলে আপনাদের ঘরের ছেলেমেয়েরা কেন? আমি এক কথাতেই বলবো 1500 টাকা দিয়ে কৃতদাস কেনা যাবে না। একদম ছোট করে আমি মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি বলার কি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়? আপনি কর্মসংস্থান করতে পারেন, আপনি বলতে পারেন না আমরা লেখাপড়া শিখে চা ঘুগনি বিক্রি করতে পারবো, আমাদেরও পরিবার আছে। চা ঘুগনি বিক্রি করো, 15,000 টাকা নিয়ে নাও, তারপর 15,000 টাকা নিতে গেলে পুলিশের লাঠির বাড়ি পড়বে। আমার পাশে যে ভাই বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, যে মায়েরা দাঁড়িয়ে রয়েছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছেন, এদের একটাই দাবি ছিল তাদের হকের ন্যায্য চাকরিটা তাদের দেওয়া হোক। কারণ তারা পড়াশুনো করেছেন, তারা যা প্রয়োজন ক্লিয়ার করার করেছেন, চাকরি পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা অফার করে তারপর লাঠি পেটা করেছেন। এই লজ্জাকে নিন্দা জানিয়ে আজকের কিশোর অগ্নিবাণ শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, সাসপেন্ড করা হলো 7 জন ARO-কে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন সাসপেন্ড হলো 7 ARO। এসআইআর এর কোনো কাজই করতে পারবেন না 7 জন। চাকরি থাকলেও অর্ধেক বেতন পাবেন সাসপেন্ডেড ARO-রা। বেতন বৃদ্ধিও হবে না 7 জনের। সার্ভিস বুকে থাকবে রেকর্ড। 7 জন ARO-কে সাসপেন্ড করা হয়েছে। কমিশনের নির্দেশ মতো কাজ করা হয়নি বলে সাসপেন্ড করা হয়েছে 7 ARO-কে বলে সূত্রের খবর। এসআইআর এর কোনো কাজ করতে পারবে না 7 জন। চাকরি থাকলেও অর্ধেক বেতন পাবেন তারা। সাসপেন্ডেড ARO-রা। বেতন বৃদ্ধি হবে না 7 জনের। সার্ভিস বুকেও এই সাসপেনশনের উল্লেখ থাকবে। মনোজ আগরওয়াল কি বলছেন এই নিয়ে শুনবো। ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, আর যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে। ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। এটা তো ওই অর্ডার মধ্যে লিখেছে কি 2000-এ আমার একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টে, যেখানে চুক্তি হয়েছিল অল স্টেট গভর্নমেন্ট এন্ড ডিওপিটি চুক্তি করেছিল ইসিআই থেকে। এটা তো অর্ডার মধ্যেই আমি দেখেছি, অর্ডার মধ্যেই লেখা আছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।